প্রথম যে বিষয়টি আমরা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের নির্বাচনী রাজনৈতিক দলগুলো নির্বাচনী ইশতেহারে মৌলিক যে কৌশলগত প্রত্যয় এবং পথরেখার যে উপাদানগুলো কী হওয়া উচিত সেটা আমরা যেটা মনে করছি যে প্রথম কথা হচ্ছে যে রাষ্ট্র এবং সরকার পরিচালনার দায়িত্ব নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক দলগুলো পেয়ে থাকে সেটি সরকার গঠন করার ক্ষেত্রে যেরকম বা সে একইভাবে বিরোধী দলে থাকবেন তাদের কিন্তু একই রকমের, যদিও সরকারি দলের দায়িত্ব বেশি এবং বলব যে এখতিয়ার বেশি, কিন্তু বিরোধী দলের কিন্তু কম ভূমিকা নয়। বিরোধী দল হিসাবে তাদের ভূমিকা পালন এবং সেগুলো কী দৃষ্টিভঙ্গিতে করবেন সেটা উভয় ক্ষেত্রে প্রযোজ্য। সেই বিবেচনায় আমরা যেটা বলছি রাষ্ট্র পরিচালনা এবং সরকার পরিচালনা। রাষ্ট্র পরিচালনায় যে মূল বিষয়গুলি আমরা মনে করি যে তাদের অবস্থানটা পরিষ্কার করা দরকার সেটা হচ্ছে যে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার, যেটি আমাদের স্বাধীনতার ঘোষণায় ছিল এবং জুলাই জাতীয় সনদে সেটা পুনর্ব্যক্ত হয়েছে। সেই বিষয়ে তাদের অবস্থানটা পরিষ্কার করতে হবে। সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার, প্রতিটা শব্দের মধ্যে কিন্তু ভীষণ ব্যাপক অর্থবহ উপাদান আছে। আর সরকার পরিচালনার ক্ষেত্রে আমরা মনে করছি, যেহেতু আমরা টিআইবির পক্ষ থেকে করছি এবং আপনারা জানেন দেশের সকল মানুষেরই প্রত্যাশার জায়গা, উদ্বেগের জায়গা একই সাথে, সেটা হচ্ছে সরকার পরিচালনায় দুর্নীতি প্রতিরোধ, জবাবদিহি ও সুশাসন। এই বিষয়গুলোতে তাদের অবস্থানটা কী সেটি পরিষ্কারভাবে তাদের কৌশলগত উপাদান হিসাবে থাকা উচিত বলে আমরা মনে করছি। এরপরে হচ্ছে রাজনৈতিক ক্ষমতার ভিত্তি হিসাবে জনস্বার্থের পাশাপাশি অর্থ, পেশি শক্তি এবং ধর্ম, এই বিষয়ের উপরে তাদের যে অবস্থান সেটি পরিষ্কার করা, সেটি জনগণকে জানানো। এই তিনটে বিষয় বিশেষ করে অবশ্যই রাজনৈতিক দলগুলো জনস্বার্থের নামে রাজনীতি করবেন এবং একই সাথে তারা রাষ্ট্র পরিচালনা, সরকার পরিচালনার দায়িত্ব পাবেন। কিন্তু সেই জনস্বার্থের পাশাপাশি, জনস্বার্থ তো অনেকটা ক্লিশের মতো, সেই পাশাপাশি আসলে এই তিনটি বিষয় রাজনীতিতে এবং জনপ্রতিনিধিদের মধ্যে অর্থ, পেশি এবং ধর্ম বিষয়ক যে অবস্থান, যেগুলোকে আমরা দেখছি ক্রমাগতভাবেই পলিটিক্যাল ক্যাপিটাল বা রাজনৈতিক পুঁজির এই তিনটি উপাদান বাংলাদেশে মোটামুটিভাবে পরিষ্কারভাবে বেরিয়ে আসছে। একটি হচ্ছে যে পেশি, অর্থ, আর একটি হচ্ছে যে ধর্ম। সো এই বিষয়ে অবস্থানটা পরিষ্কার করা। এর পরের বিষয়টি হচ্ছে যেটি কৌশলগত আমরা মনে করি সেটা হচ্ছে যে আর্থসামাজিক উন্নয়ন বা তাদের যে ধ্যান ধারণা, দিক নির্দেশনা থাকবে, পরিকল্পনা থাকবে, সেখানে জনস্বার্থের অবস্থানটা কী সেটা এবং সেভাবে কীভাবে তারা সেই জনস্বার্থ সংরক্ষণ করে বা বিকশিত করে, সুরক্ষা করে তারা কীভাবে আর্থসামাজিক উন্নয়ন পরিকল্পনা করবেন, কৌশল প্রণয়ন করবেন, সেগুলো উল্লেখ থাকতে হবে, সেগুলো অঙ্গীকার থাকতে হবে। এরপর হচ্ছে বৈষম্যহীন বাংলাদেশ, বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠী। আমরা বৈষম্যহীন শব্দটার উপরে গুরুত্ব দিচ্ছি, যেটি আমাদের স্বাধীনতার জন্মলগ্ন থেকে ছিল এবং বিশেষ করে 24-এর গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে সেটা আরও ব্যাপক, অত্যন্ত জোরালোভাবে সামনে এসছে এবং এক ধরনের জাতীয় অঙ্গীকার। সেই বৈষম্যহীন বাংলাদেশ বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠী, নারী পুরুষ সহ সকল জেন্ডার, শারীরিক মানসিক প্রতিবন্ধিতা, সামাজিক, সাংস্কৃতিক ও জাতিগত সম অধিকার, সম্প্রীতি ও সহ অবস্থান বিষয়ক তাদের যে অঙ্গীকার বা তাদের প্রত্যয় সেটা কী সেটা তাদেরকে পরিষ্কার করাটা আমি মনে করি জাতির প্রত্যাশা হবে। এই বিষয়গুলো বিশেষ করে সবসময় আমাদের রাজনীতিতে, জনপ্রতিনিধিতে, সরকার পরিচালনায়, রাষ্ট্র পরিচালনায় এক ধরনের উপাদান একদিক থেকে অন্যদিক থেকে চ্যালেঞ্জের মতো এসছে, কিন্তু আমরা 2024-এর গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে বিষয়গুলোকে আরও বেশি জোরালো ভূমিকা পালনের মতো একটা জায়গায় দেখছি। সেই কারণে এটাকে আমরা বিশেষভাবে গুরুত্বের কথা বলছি। আর এরপর হচ্ছে গণঅভ্যুত্থানের যে চেতনা, অভীষ্ট এবং জুলাই সনদ পরিপূর্ণ বাস্তবায়নের অঙ্গীকার করবে, এটা কতটুকু হবে, এবং পাশাপাশি গণভোট যেটা হচ্ছে সেখানে এই প্রসঙ্গে তাদের অবস্থানটা কী সেটি পরিষ্কার করা তাদের ম্যানিফেস্টোতে এটা গুরুত্বপূর্ণ মনে করছি। দ্বিতীয় যে আঙ্গিকে আমি কথাগুলো বলবো সেটা হচ্ছে যে এটি হচ্ছে যে কৌশলগত বিষয়ের উপাদান। দ্বিতীয় বিষয়টা হচ্ছে পথরেখা। এই কৌশলের উপর নির্ভর করে কীভাবে তারা রাষ্ট্র পরিচালনা, সরকার পরিচালনার দায়িত্ব নিতে চান সেটি সম্পর্কে আমরা প্রথম বলছি। আবার আগেরটার সাথে সংশ্লিষ্ট জুলাই সনদ 2025 এটার অন্তর্ভুক্ত যে সংস্কার প্রস্তাব বা সুপারিশসমূহ সেগুলো সম্পর্কে তাদের অবস্থান পরিষ্কার করা এবং জুলাই জাতীয় সনদের বাইরে, আপনারা হয়তো যেহেতু আপনারা গণমাধ্যম কর্মী, আপনাদেরকে আমরা দেখেছি পুরো প্রক্রিয়ার মধ্যে অংশগ্রহণ করতে। আপনারা জানেন জুলাই সনদের বাইরে যে 6টি কমিশনের প্রস্তাবনা, সুপারিশ নিয়ে জুলাই সনদ গঠিত হয়েছে, এই 6টি কমিশনের অনেক সুপারিশমালা আছে যেটা জুলাই সনদের বাইরে।
সেগুলো সম্পর্কে সেগুলো যেন ধামাচাপা পড়ে না যায়, সেগুলো সম্পর্কে তাদের অবস্থান কি সেটা পরিষ্কার করা উচিত। এরপরে হচ্ছে যে যেই 6টি বিষয়ে 6টি ক্ষেত্রে এ বিষয় নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনে আলোচনা হয়েছে, ঐকমত্যের প্রয়াস হয়েছে, সেগুলোর বাইরে অর্থাৎ যেই 6টি সেটি হচ্ছে যে আপনারা জানেন, আমি একটু তারপর রিপিট করছি, সংবিধান, নির্বাচন ব্যবস্থা, দুদক, জনপ্রশাসন, পুলিশ ও বিচার বিভাগ, এই 6টিকে কেন্দ্র করে জাতীয় ঐকমত্য কমিশনে আলোচনার ভিত্তিতে জুলাই সনদ। এই জুলাই সনদের আমরা যেটা বলছি আপনাদেরকে আরেকটু বলছি পরিষ্কার করে, এই জুলাই সনদের অন্তর্ভুক্ত এই 6টি কমিশনের সুপারিশমালার বাইরে অনেক সুপারিশ আছে যেগুলো জুলাই সনদে অন্তর্ভুক্ত নয়, কিন্তু এটা ধরে নেওয়া হয়েছে এগুলো রাজনৈতিক দলগুলো বাস্তবায়ন করবেন। সেগুলো সম্পর্কে যেন তাদের অবস্থান পরিষ্কার থাকে। পাশাপাশি এই 6টি কমিশনের বাইরে আরও 5টি কমিশন হয়েছে, সেগুলো নিয়ে কোনো মোটামুটি খুব একটা ব্যাপক আলোচনা নেই। এটি আমাদেরকে উদ্বিগ্ন করে। আমরা আশা করছি যে রাজনৈতিক দলগুলো এই 5টি কমিশন অর্থাৎ স্থানীয় সরকার, গণমাধ্যম, নারী, স্বাস্থ্য ও শ্রম বিষয়ক যে সংস্কার কমিশন, তাদের সেই কমিশনগুলোর প্রস্তাবনা বা সুপারিশমালা সম্পর্কে তাদের অবস্থানটাকে সেটা পরিষ্কার করবেন। এরপরে আরেকটি বিষয় আমরা গুরুত্ব দিতে চাই, সেটি হচ্ছে যে এই যে সংস্কার প্রস্তাবনা এবং যেগুলো কমিশনের উপর ভিত্তি করে কাজের ভিতর থেকে বেরিয়ে আসছে, তার ভিতর থেকেও তার বাইরে জাতিসংঘের যে মানবাধিকার বিষয়ক কার্যালয়, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয়, তাদের যে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন প্রতিবেদন, সেটির পাশাপাশি সেই প্রতিবেদন এবং তার পাশাপাশি বাংলাদেশের অর্থনৈতিক শ্বেতপত্র যেটা প্রণীত হয়েছিল এবং অন্যান্য যে বেশ কিছু কমিটি এবং টাস্ক ফোর্স হয়েছিল, সেগুলোর কী দশা, কী অবস্থা, সেগুলো সম্পর্কে আমাদের রাজনৈতিক দলগুলো কী ভাবছে, কী তাদের প্রত্যয় বা অঙ্গীকার, সেগুলো পরিষ্কার করতে হবে। এবং জুলাই সনদ সহ অন্যান্য কমিশনের উপর সংস্কার কমিশনের উপর ভিত্তি করে যে সকল অধ্যাদেশ জারি হয়েছে বা পদক্ষেপ গৃহীত হয়েছে, আপনারা জানেন, আপনারা প্রকাশ করেছেন, প্রচার করেছেন, বেশ কিছু অধ্যাদেশ হয়েছে, সেগুলোর পাশাপাশি কিছু কিছু পদক্ষেপ গৃহীত হয়েছে। এটা সম্পর্কে আমাদের অবস্থান দুটি। একটা হচ্ছে যেগুলো হয়েছে ইতিবাচক, সেগুলো তারা ধারাবাহিকতা অব্যাহত রাখবেন, সেগুলোকে অব্যাহত রেখে তারা বাস্তবায়ন করবেন তাদের এই সময় কর্তৃত্বে যখন সরকার গঠিত হবে। পাশাপাশি যে সমস্ত বিষয়ে হয়েছে অধ্যাদেশ বা আইনি সংস্কার হয়েছে, কিন্তু ইতিমধ্যে মানুষের বা যারা সংশ্লিষ্ট অংশীজনের তাদের উদ্বেগ আছে, ঘাটতি রয়েছে, সেই বিষয়গুলোতে তাদের অবস্থানটাকে সেটাও পরিষ্কার করা উচিত বলে আমরা মনে করি। আর শেষ যে বিষয়টা সেটা হচ্ছে যে আমাদের সময় জুলাই আন্দোলনের সময় যে মানবাধিকার লঙ্ঘন, তার বিচার এবং অভ্যুত্থানে হতাহতদের স্বীকৃতি ও ক্ষতিপূরণের বিষয়টা আমরা অত্যন্ত গুরুত্ব দিতে চাই। সব কিছুর মধ্যে আমাদের ভুললে চলবে না। যখন জুলাই অভ্যুত্থান হয়, অভ্যুত্থানের পরবর্তী যে সরকার পরিবর্তন হয়, সে পতিত সরকারের জায়গায় নতুন অন্তর্বর্তী সরকার গঠিত হয়, তাদের এবং পরবর্তী সরকারের এজেন্ডা ছিল আমাদের কিন্তু মনে রাখতে হবে 3টি: বিচার, রাষ্ট্র সংস্কার এবং নির্বাচন। আমরা কথা বলছি রাষ্ট্র সংস্কার এবং নির্বাচন নিয়ে, কিন্তু বিচার যেন কোনো অবস্থায় ধামাচাপা পড়ে না যায়। কাজে সেক্ষেত্রে তাদের অঙ্গীকার হওয়া উচিত হবে কীভাবে যেটা এবং কীভাবে সেটা তো পরিষ্কার করবেন। সেটি হচ্ছে রাজনৈতিক বিবেচনা, দলীয় রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে থেকে জুলাই অভ্যুত্থান ও কর্তৃত্ববাদী সরকারের আমলে সংগঠিত সকল হত্যাকাণ্ড, অপরাধ, মানবাধিকার লঙ্ঘনের সুষ্ঠু তদন্ত, বিচার কার্যক্রম, ন্যায় বিচার কার্যক্রম অব্যাহত রাখা এবং ভবিষ্যতে এই ধরনের গুরুতর মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধের ক্ষেত্রে কী ধরনের উদ্যোগ তারা গ্রহণ করবেন সেই সম্পর্কে দিক নির্দেশনা তাদের ম্যানিফেস্টো থাকতে হবে। আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমরা মনে করি, সেটি হচ্ছে জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি, শহীদ পরিবারের যথাযথ সহায়তা প্রদান এবং আহতদের চিকিৎসা পুনর্বাসন নিশ্চিত করা এবং সেটি চলমান রাখা, যাতে করে তাদের প্রতি ন্যায় বিচার নিশ্চিত করা যায়। এবং এই হচ্ছে যে মোটা দাগে আমাদের একদিক থেকে রাজনৈতিক দলগুলোর জন্য আমাদের টিআইবির পক্ষ থেকে প্রস্তাবনার দুটি অংশ, একটা হচ্ছে কৌশলগত ভাবনা, ধ্যান ধারণা, পাশাপাশি কীভাবে তাদের পথরেখাটা রচিত হবে সেটাই সম্পর্কে আমাদের প্রস্তাবনা। আমি এই পর্যায়ে এখানে শেষ করছি। আমার সহকর্মী জুলকারনাইনকে অনুরোধ করছি। কোয়েশ্চেন আলোচনাটা তাহলে একটু ডাইগ্রেসড হবে, তবে তারপরেও আমি যেটা বলতে চাই, আমাদের এই আজকের যে আয়োজন, এর মধ্যে
অন্তর্বর্তীকালীন সরকার কি করেছে, কোথায় ব্যর্থতা ঘাটতি, সেটি কিন্তু এখানে আলোচনার বিষয় না। আমরা যেটা আপনারা খেয়াল করে দেখবেন যে আমরা যেটা বলেছি যে যে সমস্ত সংস্কারগুলো ইতিমধ্যে অধ্যাদেশ বা অন্যভাবে হয়েছে সেগুলোর ইতিবাচক দিকগুলো যেন অব্যাহত থাকে সেটা রাজনৈতিক দলগুলো অঙ্গীকার করবেন। তবে যে ক্ষেত্রে ঘাটতি আছে সেই ক্ষেত্রে যেন তাদের অবস্থানটা কি সেটা পরিষ্কার করে তারা যেন অগ্রসর হয়। উদাহরণস্বরূপ আপনি যেহেতু বলেছেন যে কোনো কোনো ক্ষেত্রে আমাদেরই নিজেদেরই উদ্বেগ আছে, দুদক সংস্কার কমিশনের প্রস্তাবনাকে খণ্ডন করে যেটি ঐক্যমত হয়েছে সেই বিষয়কে খণ্ডন করে অন্তর্বর্তী সরকার একটা অধ্যাদেশ করেছে যেটা দুদক আইনের সংশোধিত ভার্সন। সেটি আমাদের কাছে মনে হয়েছে যে তারা একটা নেতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে। আমাদের এই আগের সুপারিশে যেটা বললাম সেটার উদ্দেশ্যটা হচ্ছে যে এই ধরনের যে অধ্যাদেশগুলো হয়েছে বা আইনি সংস্কার হচ্ছে সেগুলো যেন তারা প্রয়োগ করে সেটার উপর ভিত্তি করে অগ্রসর হয়, এই ধরনের অঙ্গীকার থাকে। আর এর বাইরে সনদের বাইরে যে বিষয়গুলো সেগুলোতে আমরা পরিষ্কারভাবে বলেছি আমাদের প্রস্তাবনার মধ্যে, সেগুলো নিয়ে আলাদাভাবে তাদের অঙ্গীকার থাকা উচিত। শুধুমাত্র আমি রিপিট করছি প্রাথমিক বক্তব্যে যেটা বলেছিলাম, শুধুমাত্র সনদ অন্তর্ভুক্ত যে বিষয়গুলো আছে সেগুলো তো আছেই, এর পাশাপাশি সনদ বহির্ভূত অনেকগুলো প্রস্তাবনা আছে যেগুলো আমাদের 6টি কমিশনের প্রস্তাবনার মধ্যে ছিল কিন্তু সনদের মধ্যে বা আলোচনার মধ্যে আসেনি। সেগুলো সরকারের সিদ্ধান্ত বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সিদ্ধান্তে বাস্তবায়নযোগ্য বিবেচনায়। তো সেগুলো সম্পর্কে কী অগ্রগতি হয়েছে আমরা জানি না, মোটা জায়গায় আসলে খুব একটা অগ্রগতি হয়েছে সেটা বলার মতো তথ্য অন্তত আমাদের কাছে নেই, কাজে এটা হতাশাজনক। সেই দিকে যাচ্ছি না আমরা এখন যেটা বলছি রাজনৈতিক দলগুলো এই দায়িত্বটা নেওয়ার জন্য, তারা যেন ওই সুপারিশমালাগুলো সমান গুরুত্ব সহকারে বিবেচনা করে, অর্থাৎ যেগুলো সনদে নেই তা সনদ বহির্ভূত বিষয়গুলো। প্লাস আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা তুলে ধরেছি, সেটা হচ্ছে যে আমরা চাই যে যে ক্ষেত্রগুলো সংস্কার কমিশন হয়েছিল কিন্তু কোনো কার্যকর মানে কোনো আলোচনাই নেই, মানে কেবল জাতীয় সনদের মধ্যে নাই, জুলাই সনদে নেই, এবং কোনো ধরনের আসলে কোনো অ্যাডভোকেসি নাই একদিক থেকে, অন্যদিক সরকারের দিক থেকে কোনো উদ্যোগ নেই। এগুলো যেন কোনো অবস্থায় শুধু ফাইলবদ্ধ না থাকে, ধুলা জমতে না থাকে, সেই বিষয়টার অঙ্গীকার আমাদের রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আসা উচিত। আমি মনে করি যে এই খাতগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর বাইরেও কিন্তু বেশ কিছু খাত আছে, যেমন শিক্ষা। আমরা শিক্ষা নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব করছি, শিক্ষা খাতের সংস্কার কমিশন হয়নি, তার মানে কেটে বাইরে থাকবে সেটা যেন না হয়। পাশাপাশি আরেকটা ক্ষেত্র আমরা বলেছি, সেটা হচ্ছে যে একটু খেয়াল করে দেখবেন, আমরা বলেছি জাতিসংঘের যে প্রতিবেদনটি পাশাপাশি অন্য যে সরকারের অন্য বিভিন্ন কমিটি হয়েছে, হোয়াইট পেপার সহ বিভিন্ন অর্থনৈতিক সংস্কার কমিটি, পাওয়ার সেক্টরের যে কমিশন হয়েছিল, কমিটি হয়েছিল, এদের সুপারিশগুলো কী হবে, এগুলো নিয়ে কিন্তু সরকারের নির্বাচিত সরকারের ভূমিকা থাকা উচিত, কারণ তার সাথে কতখানি কর্তৃত্ববাদ পতনের পর বাস্তব পরিবর্তন হচ্ছে সেটা নির্ভর করবে। যেমন আমি যদি জাতিসংঘ কমিশনের সুপারিশের কথা বলি, সেখানে যেরকম মানবাধিকার লঙ্ঘনের বিচারের কথা বলা হয়েছে, পাশাপাশি বেশ কিছু প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ সংস্কারের কথা বলা হয়েছে, যার মধ্যে গোয়েন্দা সংস্থাগুলো আছে, র্যাব আছে, এই ধরনের প্রতিষ্ঠানগুলো, এবং নজরদারি সংস্থাগুলো আছে। বাংলাদেশে এই ধরনের প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করা ছাড়া, ইতিবাচক পরিবর্তন করা ছাড়া কিন্তু রাষ্ট্র সংস্কার সম্ভব নয়। কিন্তু এই ধরনের আমি ইঙ্গিত হিসাবে দিচ্ছি কী ধরনের বিষয়গুলো তাদের উপরে দায়িত্ব পড়বে। আর এর এর পাশাপাশি আপনি যে গণভোটের বিষয়টা যেটা বলেন, সেটা যে আমরা যে এখন যেভাবে দেখি না কেন, এটা এক ধরনের বাস্তবতা হয়ে গেছে। জাতীয় নির্বাচনের দিন একই দিনে গণভোট হবে, এটা আমরা শুরু থেকে বলেছি এটি এক ধরনের শাখের করার ছিল। আলাদাভাবে করলে অল্প সময়ের মধ্যে দুইটা বিশাল এরকম নির্বাচনযোগ্য খুব কঠিন হতো রাষ্ট্রের জন্য, সরকারের জন্য, নির্বাচন কমিশনের জন্য। সেটা যেরকম অন্য দিক থেকে তাদের সুবিধা হতো যে আলাদাভাবে মানুষ রায় দিতে পারতো, গণভোটের রায় দিতে পারতো, এবং আলাদাভাবে নির্বাচনী রায় দিতে পারতো। কাজে এটার প্লাসেস আর মাইনাস দুইটাই ছিল। আবার অন্য দিক থেকে একই দিনের করার ব্যাপারেও কিন্তু ঠিক বিপরীতমুখী আছে। একই দিনে করতে পারলে ব্যয় কমবে এবং কলেজের রাষ্ট্রের উপরে চাপ বা সক্ষমতার উপরে চাপ কমলো, কিন্তু এর ফলে একটা বলবো যে প্রাধান্যটা মানুষের কাছে ভোট, মানে ভোট অর্থাৎ জাতীয় নির্বাচন সংসদের ভোট, দলের পক্ষে ভোট, আমার প্রার্থীর পক্ষে ভোট, সেটা প্রাধান্য নাকি গণভোটের বিষয়টা প্রাধান্য, ইত্যাদি বিভিন্ন কারণে একই হওয়ার কারণে, যেটা আমার মনে হয়, আমি আপনার সাথে একমত, এটা পুরো দেশবাসী বুঝতে পারছে যে এটা একটা চাপ হবে এবং সময় সাপেক্ষ বিষয় হবে। তবে আমি যেটা দেখছি, আমরা যেটা আশাবাদী হতে চাই, নির্বাচন কমিশন বিষয়টা গুরুত্ব সহকারে দেখছে, তাদের সক্ষমতা কীভাবে বৃদ্ধি করে ভোট কেন্দ্রে প্রয়োজনীয় পরিবর্তন নিশ্চিত করে কিভাবে এটা সহজভাবে করণীয় করা যায়, সেদিকে নিশ্চয়ই তারা
পদক্ষেপ গ্রহণ করবে এবং তার মাধ্যমে গণভোটের নির্বাচনের পাশাপাশি গণভোটটা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে, সেটাই আমাদের প্রত্যাশা। ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমের বিষয়টা আমরা মনে করি যেটা খুবই অবভিয়াস, যেটা একটা চ্যালেঞ্জ, যেটা রাজনৈতিক দলগুলো নিশ্চয়ই গুরুত্ব সহকারে বিবেচনা করবে এবং সেটা নিয়ে কিন্তু নির্বাচন কমিশনও খুব উদ্বিগ্ন। আমরা তাদেরকে পরামর্শ দিয়েছি বিশেষ করে একটা পলিসি করার জন্য, সেটা আপনাদের সাথে আগে আলাপ করেছি আমরা, যে এটাকে সুনির্দিষ্টভাবে নির্বাচনী ম্যানিফেস্টোতে আমাদের পক্ষ থেকে আমরা খুব বিশেষ প্রয়োজন মনে করিনি। তবে আমরা মনে করি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা নির্বাচনের উপরে প্রভাব সৃষ্টি করবে, নির্বাচন সুষ্ঠুভাবে কতটুকু হতে পারবে সেটার প্রভাব সৃষ্টি করবে যতখানি, সেটাই বেশি গুরুত্বপূর্ণ কম্পেয়ার টু হোয়াট দে আর গোয়িং টু ডু আফটার দ্য ইলেকশন। ঠিক আছে, এই জন্য এটা হচ্ছে নির্বাচন প্রস্তুতি বিষয়কালীন চ্যালেঞ্জ, সেই হিসাবে আমরা নির্বাচন ম্যানিফেস্টোতে এটার মধ্যে অন্তর্ভুক্ত করতে চাইনি। তবে এটা টেকনোলজি ড্রিভেন সমাজ, গণমাধ্যম, গণমাধ্যম প্রতিবেদন যেহেতু আমরা বলেছি গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন, সেখানে যতটুকু আছে সেটুকু বাস্তবায়ন করতে পারলে আমি মনে করি যেটা এই সমস্যাটা দীর্ঘমেয়াদী সমাধান সম্ভব। আর হচ্ছে যে আপনি যেটা বললেন যে দ্বিতীয় বিষয়টা যেন কি ছিল, হ্যাঁ, ধর্মের প্রভাব। আপনারা কিন্তু খেয়াল করবেন, আমরা কিন্তু অত্যন্ত যে কৌশলগত প্রস্তাবনা যেটা বলেছি, সেখানে আমরা বলেছি আমাদের রাজনৈতিক দলগুলো জনস্বার্থের পাশাপাশি তাদের যে পলিটিক্যাল ক্যাপিটাল, আমি মনে করছি আপনারা সবাই একমত হবেন, আমরা মনে করছি, টিআইবি মনে করছে, হয়ে দাঁড়িয়েছে পেশি, অর্থ এবং ধর্ম। সেখানে কিন্তু আমাদের আপনার প্রশ্নের উত্তরটা ধর্ম বিষয়, ধর্ম এবং রাজনীতি বাংলাদেশে এমন একটা অবস্থা, সেটাকে আলাদা করাটা খুব কঠিন হচ্ছে একদিক থেকে, অন্য দিক থেকে এটা অপব্যবহার হচ্ছে, এটা কিন্তু আমরা সবাই জানি। কাজে এখানে প্রতিটা ধর্মভিত্তিক দল হোক আর ধর্মভিত্তিক না হয়েও ধর্মভিত্তিক রাজনীতিকে প্রমোট করার অবস্থান অনেকেই যারা নিচ্ছেন, তাদের বিষয়গুলো পরিষ্কার করতে হবে। এই জন্য কিন্তু আমরা কৌশলগত দিক থেকে অর্থ, পেশি এবং ধর্মকে গুরুত্ব দেওয়ার কথা বলেছি। এই বিষয়ে তাদের অবস্থানটাকে সেটা পরিষ্কার করতে হবে, তার সাথে কিন্তু আপনার প্রশ্নের উপাদানগুলো বেরিয়ে আসবে। অতীতে যেটা ঘটেছে সেটাকে তো রিক্রিয়েট করতে চাই না, সেখানে এখন নতুন করে যাওয়ার প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। তবে যেটা দরকার আমরা সেটা আমাদের সক্ষমতা সাপেক্ষে করব। সেটা হচ্ছে যে আমাদের সুপারিশ মানা তো এটা হচ্ছে তাদের কাছে প্রস্তাবনা ম্যানিফেস্টোতে বা তাদের ইশতেহারে অন্তর্ভুক্ত করার, সেটি একটা বিষয়, সেটাকে আমরা দেখব কতখানি প্রতিফলিত হচ্ছে তাদের, যারা নির্বাচিত হবেন, সরকার গঠন করুক বা বিরোধী দলে থাকুক তাদের। কিন্তু তার চেয়ে গুরুত্বপূর্ণ আমাদের পরিকল্পনা আছে আমাদের সক্ষমতা অনুযায়ী, যে আমরা এটাকে তাদের নির্বাচনী ইশতেহারগুলোকে ট্র্যাক করব, ফলো করব যে তারা কতটুকু বাস্তবায়ন করছে। এবং সেটা কিন্তু একটা আপনার প্রথম প্রশ্নের প্রথম অংশটার জবাব ওইটা হবে যে আমরা সব কিছু অটোমেটিক্যালি হয়ে যাবে সেটা আশা করছি না, ফ্র্যাঙ্কলি, এবং কেউ বোধহয় আশা করে না। গণভোটের রায় যেটা হবে আশা করব ইতিবাচক হবে, সেটিও কিন্তু এক ধরনের বাধ্যবাধকতা সৃষ্টি করলেও নিশ্চয়তা কিন্তু দিচ্ছে না যে আমাদের রাষ্ট্র সংস্কার বলতে যা বোঝায় সেটি আমরা পেয়ে যাব সামনের সংসদে ওই কনস্টিটিউশনাল বডি হিসাবে কাজ করা সত্ত্বেও। কাজেই সেখানটা আউটকামটা যাই হোক না কেন, আমাদেরকে এই যে নির্বাচনী ইশতেহার যেগুলো হবে সেগুলো ধরে কাজ করতে হবে, পাশাপাশি ওই জাতীয় জনৈক সনদেরকে মানদণ্ডটাকে বিবেচনায় নিয়ে। ওইভাবেই আমরা আশা করব যে কিছু হলেও আমাদের কিছু হলো না, প্রত্যাশিত না, পুরোপুরি প্রত্যাশা পূরণ না হলেও অগ্রগতি সম্পর্কে আমরা এমন একটা অবস্থায় আছি যে আসলে 54 বছর এবং বিশেষ করে গত 15 বছরের যে জঞ্জাল, সেটা কাটিয়ে উঠে বাংলাদেশের সুশাসিত গণতান্ত্রিক দুর্নীতিমুক্ত এবং অন্তর্ভুক্তমূলক সমাজ প্রতিষ্ঠা, রাষ্ট্র প্রতিষ্ঠার কাজটা চট করে এটা জাদুর কাঠি দিয়ে সম্ভব নয়, এটা দীর্ঘ প্রক্রিয়ার বিষয়, আমাদেরকে মানতে হবে। তবে এই সুযোগটা তৈরি হয়েছে, সুযোগটা আমাদের রাজনৈতিক দলগুলো কতখানি নেবে সেটা যেরকম গুরুত্বপূর্ণ, একইভাবে তাদের এই কার্যপদ্ধতির মধ্যে ওই যে বললাম যে অর্থ, পেশি এবং ধর্মের প্রভাবটা নির্বাচন আগে, নির্বাচনের পরে কতটুকু তাদেরকে ডমিনেট করবে, তাদেরকে প্রভাবিত করবে, সেটার উপর নির্ভর করে অনেকখানি। অ্যাকচুয়ালি তবে প্রথম পয়েন্টটা যেটা বলবো সেটা হচ্ছে যে আগে হয় নাই তার এখন হবে না, ভবিষ্যতে হবে না, সেটা মনে করা ঠিক না, এটা এক। আর দ্বিতীয় হচ্ছে যে ব্যবসা খাতের সংস্কার কাঠামো হয়তো বা আইনগতভাবে তৈরি করা সম্ভব, কিন্তু এটা এমন একটি ক্ষেত্রে অনেকটা রাজনৈতিক দলের সংস্কারের মতো, এটা ভিতর থেকে আসতে হবে, তার নিজেরা করতে হবে। সেই কারণে আমাদের প্রস্তাবনাটা হচ্ছে বিজনেস ইন্টিগ্রিটি প্রোগ্রাম, যেটা আমরা বলছি, সেটা ব্যবসা খাতে যারা আছেন তারা নিজেরা চিন্তা করবেন। কারণ
ব্যবসায় ইন্টিগ্রিটি বা ব্যবসায় উন্মুক্ত প্রতিযোগিতা এবং স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করতে পারলে এই চূড়ান্ত বিবেচনায় কিন্তু ব্যবসায়ীরা লাভবান হবে। সেটা না করতে পারলে, যেটা কিন্তু আমরা 15 বছরে দেখেছি, সেটা হচ্ছে যে এক শ্রেণীর ব্যবসায়ী লাভবান হয়, কিন্তু এর বাইরে যারা তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। এবং সেটারই কিন্তু ফলশ্রুতিতে রাষ্ট্র কাঠামো দখল হয়েছে। কর্তৃত্ববাদ বিকাশের অন্যতম পিলার হিসেবে ব্যবসা খাতের একাংশ কাজ করেছে। সেই অবস্থা যেন পুনরাবৃত্তি না হয়, সেই কারণে কিন্তু আমরা এই প্রস্তাবগুলো করেছি। এর মধ্যে আরেকটা প্রস্তাব আছে, সেটা হচ্ছে যে আপনারা দেখেছেন যে দুদক সংস্কার কমিশনের প্রতিবেদনে ছিল, সেটিকে আমরা অন্তর্ভুক্ত করাতে পেরেছি কিনা এখন পর্যন্ত জানি না। তার কারণ হচ্ছে অধ্যাদেশটি এখন পর্যন্ত প্রকাশিত হয়নি। সেটা হচ্ছে যে আমরা ব্যবসা খাতের দুর্নীতিটাকে দুদকের শিডিউলের আওতাভুক্ত করার জন্য প্রস্তাব করা হয়েছিল। সেটি নীতিগতভাবে আমাদের সাথে আলোচনায় সরকার একমত হলেও পরবর্তীতে আমরা জেনেছি সেটাকে তারা রাখতে পারেনি। তো এই ধরনের বৈপরীত্য আছে। তা সত্ত্বেও আমরা যেটা মনে করি যে ব্যবসা খাতে শুদ্ধতা বা স্বচ্ছতা জবাবদিহিতা প্রতিষ্ঠা করা শুধুমাত্র জনগণের রাষ্ট্রীয় স্বার্থে সেটা কিন্তু নয়, ব্যবসার নিজের স্বার্থে সেটা হওয়া উচিত বলে আমরা মনে করি। এবং সেই ক্ষেত্রে আমরা তাদেরকে প্রস্তাব করেছি, তারা নিজেরাই সেটা করবে। আমরা যেহেতু এই ক্ষেত্রে আমাদের যে এক্সপার্টিজ আছে, আমরা চেষ্টা করব তাদের সাথে কাজ করে সেটাকে ফ্যাসিলিটেট করার জন্য। ঠিক আছে। আর দুর্নীতি এখন কমেছে বা বেড়েছে সেটা বলতে পারবো না, কারণ আমরা তুলনামূলক তথ্য এখনও কাজ চলছে, এখন আমাদের কাছে সেটি নাই। সেটি যখন আমাদের কাছে আসবে তখন আমরা হয়তো সেটি নিয়ে আরও মন্তব্য করতে পারবো। তবে একটি মন্তব্য করতে পারি, সেটা হচ্ছে যে দুর্নীতি অব্যাহত আছে, এবং সেটার দৃষ্টান্ত কিন্তু আমরা 5 আগস্ট বিকেলবেলা থেকেই দেখেছি। দখলবাজি, চাঁদাবাজি থেকে শুরু করে বিভিন্ন ধরনের রাজনৈতিক ক্ষমতা এবং গভর্নেন্স স্পেসের ক্ষমতাটাকে অপব্যবহার করে যে ধরনের মহলগুলো সাধারণত দুর্নীতিতে লিপ্ত থাকেন, তারা ঠিকই লিপ্ত রয়েছেন। এবং সরকারের অভ্যন্তরে কোনো কোনো ক্ষেত্রে দুর্নীতি হয়েছে, সেগুলো চিত্র আপনারা প্রকাশ করেছেন, আমরা দেখেছি। উদ্বেগজনক এটুকু বলতে পারি যে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় সম্ভাবনা ছিল আরও কঠোরভাবে দুর্নীতির বিরুদ্ধে অবস্থানটা গ্রহণ করার। সেটি তারা হয়তো বা ব্যর্থ হয়েছে, সেটা অস্বীকার করার কোনো উপায় নেই। এটি ঠিক ডাইরেক্টলি আমাদের ম্যান্ডেটের মধ্যে পড়ে না, সে কারণে আমরা আমাদের প্রস্তাবনার মধ্যে এটা আনি নেই। তো তারপরেও যেটি আমাদের বিশেষ করে কর্তৃত্ববাদ পতনের পরবর্তীতে যে অবস্থানটা আমরা নিয়েছিলাম, সেটাতেও আমরা এখনও আছি। বিশেষ করে যখন 100 দিনের প্রতিবেদন 1 বছরের প্রতিবেদন, আমরা যেটা এখন হাতে কাজ করছি যে পুরো মেয়াদের উপরে একটা বিশ্লেষণ আমরা করব, সেখানে আমাদের প্রতিবেশী দেশ সম্পর্কে আমাদের একটাই অবস্থান, সেটা হচ্ছে যে প্রতিবেশী দেশ ভারত তাদের যে এটা তাদের ইতিহাসে সবচেয়ে বেশি মানে বিব্রতকর ডিপ্লোম্যাটিক বা কূটনৈতিক এবং রাজনৈতিক পরাজয়, সেটা তারা স্বীকার করতে ব্যর্থ হয়েছে এখনো পর্যন্ত। এবং সেটি তারা, ভারত এমন একটা দেশ না সেটা খুব সহজে তারা এটা স্বীকার করবে, সেটি একটা বাস্তবতা। কিন্তু সেটার অর্থ এই নয় এটার কারণে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কে উন্নতি ঘটবে না। উন্নতি ঘটার সুযোগ আছে, উভয় পক্ষের স্টেক আছে, ভেরি হাই স্টেকস আছে। সেটা বিজনেস বলে, ইনভেস্টমেন্ট বলে, ডিপ্লোম্যাটিক পলিটিক্যাল বলে, সব জনস্বার্থ বিষয়ক, অনেক আর্থসামাজিক সব বিষয়ে কিন্তু আমাদের পারস্পরিক নির্ভরশীলতা আছে, সহযোগিতার ক্ষেত্র আছে। সেটা উভয় পক্ষের উপর নির্ভর করে। তবে ভারত যদি আরও বেশি যে বস্তুনিষ্ঠ অবস্থান নিতে পারত, এখনও পর্যন্ত কর্তৃত্ববাদের সমর্থক হিসাবে তাদের যে অবস্থানটা, সেটার থেকে সরে আসতে পারতো, তাহলে নিশ্চয়ই সেটি সহজতর হতে পারত বাংলাদেশের পক্ষে।